অলরাইট, তাহলে আমরা লাস্ট ক্লাসে এই যে কম্বাইন্ড গ্যাস লো পড়েছিলাম আর ওখানে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। এখানে ছোট্ট করে একটু দেখাই দিই তোমাদেরকে যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এখান থেকে অনেকগুলো ভার্সনে যাওয়া যায়। যেমন ধরো এন কে আমরা ডাব্লিউ বাই ক্যাপিটাল এম বসাতে পারি আর টি, অ্যান্ড দ্যাট মিনস এখান থেকে আমরা ডাব্লিউ ক্যালকুলেট করতে পারি, ক্যাপিটাল এম যেটা সেটাও ক্যালকুলেট করতে পারি। এই যে ভাইয়া কথা বললেন না। আর তারপর আবার এখান থেকে আরও একটা কাজ করা যায়। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে পি ইজ ইকুয়ালস টু এখানে ভি এর নিচে যদি ডাব্লিউটাকে নিয়ে আসি ভি বাই ডাব্লিউ, আর এখানে থাকছে আর টি বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, এখন ভি বাই ডাব্লিউ দ্যাট ইজ ভলিউম বাই ম্যাস। এখন ভলিউম বাই ম্যাসকে আমরা লিখতে পারি হচ্ছে ডেনসিটি বা ঘনত্ব। ডেনসিটি বা ঘনত্ব, যেটাকে আমরা ছোটকালে মানে ফিজিক্সের রো দিয়ে লিখি যদিও, কিন্তু কেমিস্ট্রিতে বইয়ের মধ্যে ডি লেখা, সো কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আমিও ডি লিখতেছি। ওকে, তাহলে রো ইজ ইকুয়ালস টু এম বাই ভি, এরকম একটা ফর্মুলা পড়ে আসছিলাম। ঠিক আছে, আমরা তো এখানে এম লিখতেছি না, এম এর জায়গায় আমরা লিখছি হচ্ছে ডাব্লিউ। তাহলে ডেনসিটি ডাব্লিউ বাই ভি, তাহলে ভি বাই ডাব্লিউ মানে পি বাই ডেনসিটি ডি ইজ ইকুয়ালস টু আর টি বাই এম। এই পার্টিকুলার এই ডেনসিটির পার্টটুকু খুঁজে বের করতে অনেকের কষ্ট হয়, এই জন্য একটু দেখাই দিলাম এটা। এদিকেও যদি আমরা আসি, অর্থাৎ কম্বাইন গ্যাস লো এখানেও বিভিন্ন রকম ভাবে মানে এখানেও ছোটাছুটি করা যায় আর কি চাইলে। যেমন ধরো আমরা যদি এখানে P1 বাই T1 লিখি, আর ভলিউম যেটা আছে ভি এর জায়গায় ওই যে ডাব্লিউ মানে একটু এখানে চলে যায়, আবার একটু দেখেন তো ভি ইজ ইকুয়ালস টু তাহলে ডাব্লিউ বাই ডেনসিটি লেখা যায়, ম্যাস বাই ডেনসিটি। তাহলে চলো আমরা এখানেও লিখে দিলাম যে ডাব্লিউ বাই ডেনসিটি D1, আবার এখানেও P2 নিচে T2, তার সাথে হচ্ছে ডাব্লিউ বাই D2। তো এখানে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ঘটনা যেটা ঘটতেছে এই জায়গায় কিন্তু আমার অ্যামাউন্ট অফ গ্যাস বা ম্যাস অফ গ্যাসের যে ভর সেটা পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, ভলিউম চেঞ্জ হচ্ছে। সো যদি সেম পরিমাণ গ্যাসের ভলিউমটা পরিবর্তন হয় তখন এটার ডেনসিটিও কি হবে, তাহলে পরিবর্তন হবে। ভলিউম যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কমে যাবে, আর ভলিউম যদি কমে যায় তাহলে ঘনত্ব বা ডেনসিটি কি হয়ে যাবে, বেড়ে যাবে। অ্যান্ড দ্যাট মিনস আমার ডাব্লিউ তো সেম থাকতেছে, কাটাকাটি করে দিই, থাকছে কি P1 ডিভাইডেড বাই T1 D1, আর এদিকে হচ্ছে P2 ডিভাইডেড বাই T2 D2। এইটা ডেনসিটি রিলেটেড একটা ফর্মুলা। তাহলে ডেনসিটিগুলো নিয়ে আসলাম, বাকি যা যা আছে সবগুলো মোটামুটিভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে, এম বাই ভি ছিল, ইয়েস, ও এম এর জায়গায় ডাব্লিউ লিখছে আর কি, গ্রামেই সেম, মানে এম বাই ভি স্মল এম ছিল না, ওরা বলতেছে ভাইয়া এই যে রো ইজ ইকুয়ালস টু তো এম বাই ভি, এটা পড়ে আসছে এম বাই ভি, তাহলে আবার ডি ইজ ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি কেন লিখছেন? এই যে ফিজিক্সে যেটা এম ছিল কেমিস্ট্রিতে ওটা হচ্ছে ডাব্লিউ। সো এই যে এই ফর্মুলা যেটা ফিজিক্সে পড়ে আসছো আর কেমিস্ট্রিতে সেম জিনিসই, বুঝছেন? এমনি করে কেন লিখতেছি ভাই, এটা লিখলেই তো চলে, হ্যাঁ এটা লিখলেই চলে, আই নো এটা লিখলেই সুবিধা, কিন্তু আবার যখন বই খুলবা তখন দেখবা যে মিলাইতে পারতেছো না, এই জন্য ভাই ডি দিয়ে আর ডাব্লিউ দিয়ে লিখে দিচ্ছি। ঠিক আছে, আদারওয়াইজ তো ডেফিনেটলি একটা ফরম্যাট মেনটেন করলেই সবচেয়ে ভালো। তাহলে চলো আমরা হচ্ছে আজকে একটা ছোটোখাটো নর্মাল প্রবলেম দিয়ে স্টার্ট করি। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এইরকম যে মানে আমরা মনে আছে যখন বয়েলস ল পড়েছিলাম তখন পানির নিচে থেকে একটা বেলুন হচ্ছে উপরের দিকে উঠাচ্ছিলাম, মনে আছে? সো ওই জায়গায় যে ঘটনাটা ঘটতেছিল শুধুমাত্র প্রেশার পরিবর্তন হচ্ছিল, চাপ পরিবর্তন হয়, আর চাপ পরিবর্তন হয়ে বেলুনের ভলিউম বেড়ে যায়। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব যেখানে চাপের সাথে সাথে টেম্পারেচার বা তাপমাত্রা যেটা সেটাও পরিবর্তন হয়। ঠিক আছে, অর্থাৎ আমার ভেরিয়েবল এখন হয়ে যাবে কয়টা, দুইটা, একটা হচ্ছে প্রেশারও এবং আরেকটা টেম্পারেচারও। সো চলেন দেখি, ধরো এই হচ্ছে আমাদের একটা জলাশয়, জলাশয়ের গভীরতা বা ডেপথ হচ্ছে ধরে নিচ্ছি এইচ, জলাশয়ের নিচে একটা বেলুন ফুলানো হলো এবং এই বেলুনটার ভলিউম কত আমরা জানি না, ধরে নেওয়া হচ্ছে V1। ঠিক আছে, ভলিউম হচ্ছে V1।
বলা হইতেছে যে যখন সে ওয়াটার সারফেসে চলে যাবে তখন এইটার ভলিউম হয়ে যাবে 3 গুণ অর্থাৎ 3v1। সবাই কি কোয়েশ্চেনটা বুঝতে পারতেছি? একটা জলাশয়ের নিচে বা ওয়াটার রিজার্ভার আছে অথবা পন্ড আছে, হোয়াটএভার ইউ সে, একটা পুকুরের নিচে একটা বেলুন ফোলানো হলো। নিচে যখন ছিল তখন এটার ভলিউম যত ছিল, যখন এটা সারফেসে চলে আসছে তার ভলিউম 3 টাইমস হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। সো আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে এই জায়গায়, সেটা হচ্ছে যে টেম্পারেচার increases by 1 degree Celsius for each 5 meter ascend। প্রতি 5 মিটার উপরে উঠলে তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পায়, 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। ঠিক আছে? সো কোয়েশ্চেন ইজ ফাইন্ড এইচ কত। কোয়েশ্চেন বুঝছি সবাই? আগে জাস্ট উপরে উঠতেছিল, প্রেশার কমতেছিল, ভলিউম বাড়তেছিল। এখনো ভলিউম বাড়তেছে, বাট ভলিউম বাড়ার পিছনে জাস্ট প্রেশার না, আরও একটা রিজন আছে, সেটা কি? টেম্পারেচারও বাড়তেছে। ঠিক আছে? এবং এটা তোমরা যদি কখনো পানিতে নেমে থাকো তাহলে ফিল করবা যে ওয়াটার সারফেস যেটা থাকে উপরের দিকের পানিগুলো গরম থাকে দিনের বেলা। ঠিক আছে? আর নিচে নামতে থাকলে আস্তে আস্তে ঠান্ডা হইতে থাকে। এটাই বলা হয়েছে যে যত উপরের দিকে উঠবা প্রতি 5 মিটার বাড়ার জন্য 1 ডিগ্রি সেলসিয়াস করে বৃদ্ধি পাবে টেম্পারেচার। ঠিক আছে? লেটস সে ফর এক্সাম্পল যে নিচের টেম্পারেচার হচ্ছে 20, তাহলে 5 মিটার উপরে উঠলে এটা হয়ে যাবে হচ্ছে 21। তার 5 মিটার উপরে মানে টোটাল 10 মিটার উঠলে হবে 22, তারপর 15 মিটার উঠলে হবে 23, এরকম করে আর কি। বুঝতে পারতেছি? অলরাইট, তাহলে এই জিনিসগুলোকে, এই যে এখানে যা যা বলছে এটাকে শর্তের মধ্যে অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে দেখাতে পারি, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ঠিক আছে? চলো সলভ করে দেখি কিভাবে সলভ করা যেতে পারে। তাহলে এখানে যেহেতু তিনটাই ভেরিয়েবল, আমার ফর্মুলা হবে P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। ঠিক আছে? এখন তাহলে আমাদের প্রেশারের যে কাহিনী আছে কোনটাকে কি ধরবো? উপরেরটাকেই 1 ধরে নেই, বেটার। তাহলে এই জায়গার প্রেশার 1 হবে 101,325 প্যাসকেল। যদি কিছু না বলে তাহলে প্রেশার, পানির উপরে প্রেশার 1 atm বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার, সেটাই ধরে নিব আমরা। আচ্ছা, আর কি আছে? এই গেল প্রেশার। আর ভলিউম যেটা এটা তো 1 লিখে রাখছি, শিট। এটা ভি বানায় দাও, তাহলে এটাও ভি। নাইস। তাহলে V1 হচ্ছে 3V আর V2 হচ্ছে জাস্ট ভি। ওকে? প্রেশার 2 কত? প্রেশার 2 হচ্ছে 101,325 প্লাস এইচ রো জি। এইচ রো জি ফর্মুলা আমরা আগেও পড়ে আসছি, তাই তো? পানির ঘনত্ব এইচ মিটার গভীরতায় প্রেশার কত হবে সেটা। আর তার উপরে আবার কি আছে? তার উপর বায়ুমণ্ডলীয় চাপও আছে, রাইট? সো তোমার এখানে দুইটা প্রেশারই আমার যোগ করে দিতে হচ্ছে। টেম্পারেচারের ঘটনাতে আসো এখন। ও, টেম্পারেচার তো বাইরের টেম্পারেচারটা তো দিয়ে দিতে হবে। বাই দ্য ওয়ে, ওয়াটার সারফেসে টেম্পারেচার, এটা কোয়েশ্চেনেই দেওয়া ছিল, যে ব্ল্যাক কালার দিয়ে লিখছি। হ্যাঁ, কোয়েশ্চেনে দেওয়া ছিল যে উপরে, একদম উপরে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, একদম উপরে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে T1 যেটা হবে সেই ভ্যালুটা হবে 273 প্লাস 30, 303 কেলভিন। ওকে, ডান। T2 তাহলে কত হবে বলতে পারো? 303 কেলভিন থেকে এই যে এরকমটা হওয়ার কথা না, দেখো তো 303 মাইনাস এইচ বাই 5। কিভাবে আমরা দেখাবো বলো তো? কত মিটার নিচে নামছে? এইচ মিটার নিচে। আচ্ছা, ঐকিক নিয়ম দিয়ে করি। তাহলে প্রতি 5 মিটারের জন্য কমে যায়, 5 মিটারের জন্য কমে 1 ডিগ্রি সেলসিয়াস। দেখো, নিচে থেকে উপরে গেলে বাড়ে, আর উপর থেকে নিচে নামলে কি কমে। তাহলে 5 মিটার নিচে নামার জন্য কমবে 1 ডিগ্রি সেলসিয়াস। একের জন্য কত?
1/5, তাহলে এইচ মিটার, এই যে এইচ মিটারের জন্য কতটুকু কমবে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে, সেটা হবে h/5। তাহলে উপরে টেম্পারেচার হচ্ছে 303, নিচে যত নামবো টেম্পারেচার বাড়বে নাকি কমবে? কমবে। তাহলে 303 মাইনাস h/5। মেকিং সেন্স? বুঝতে পারছি? ভেরি গুড, ভেরি গুড। তাহলে এই হচ্ছে T2। এখন জাস্ট মানগুলো বসায় দিব ওই জায়গাতে। তাইলে আমার P1 যেটা 101,325, V1 কত? V1 হচ্ছে 3V, T1 কত? 303 কেলভিন। ও শাকিল কি বলতেছিল যে টি লাগবে না? আগের ম্যাথে ওই যে এই শর্তটা দেওয়া ছিল না, ঠিক আছে? ইয়েস, ওটা জাস্ট বয়েলস ল ছিল, আর এখানে ওই যে এই শর্ত দিয়ে দিছি যেন টেম্পারেচার লাগে। ওকে, আচ্ছা, প্রেশার টু হচ্ছে 101,325 প্লাস এইচ রো জি। V2 কে জাস্ট V ধরেছিলাম, তাহলে V ডিভাইডেড বাই T2 হচ্ছে দিস 303 থেকে প্রতি 5 মিটারের জন্য, সরি, প্রতি 5 মিটারের জন্য 1 করে কমে, তাহলে h/5। এই দুইটা থেকে এইচ এর যে ভ্যালু আছে বের করা লাগবে। V কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এবার বাকিটুকু আপনাদের কাজ। ক্যান উই সলভ দিস? অনির্বাণ, শরীরটা একটু নাড়াও ভাই, হয়েছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ছেলেরা দিন দিন অলস হয়ে যেতেছে ভাই। অলরাইট, এটা কি হয়েছে সবাই? ক্যালকুলেটর বসাই দিলে তো হবে নাকি? হবে? গুড। লুক এট কোয়েশ্চেন নাম্বার 4। সবাই 4 নাম্বার কোয়েশ্চেনটা তাকাও, এই যে এখানে শিটের 4 নাম্বার কোয়েশ্চেন। ও, এনিওয়ান হিয়ার যারা বুঝি নাই এটা? পেস্কেলেই তো আছে, পেস্কেলেই রাখতে হবে না, অন্য কিছুতে। পানির, ইয়েস, কেজি পার মিটার 1000 বসাবো, এই জন্যই তো পেস্কেলে নিচ্ছি। কারণ কি, এইচ রোজি যেটা, সেটা সব কিছু এসআই ইউনিটে বসাবো। তাহলে 101,325 সেটাও এসআই ইউনিটে আছে, ডান। এটিএম এ নেওয়াই যাবে না। এই পার্টিকুলার ম্যাথটা সবসময়, যেহেতু এই পার্টিকুলার ম্যাথে তোমার এইচ রো জি ফর্মুলা আছে, এবং আমরা ডিরেক্টলি উই ইন্টেন্ড টু ইউজ দিস ডিরেক্টলি ইউজ করতে চাই, তাই অবশ্যই রো আছে, যা মানে যেই প্রেশারগুলো বের করবো সেটা পেস্কেলেই বের করবো, ঠিক আছে? আর যদি তুমি এটিএম এ বের করো, তাহলে এইচ রো জি আগে বের করতে হবে। এইচ রো জি কি বসাবা? মিটার, কেজি পার মিটার কিউব, তারপর 9.8, এগুলোই তো বসাবা। তার মানে এসআই এ বসাইতেছো। তাহলে এই যে এইচ রো জি এর যে ইউনিট, টোটাল ইউনিট, সেটা কিন্তু পেস্কেলে পাবা। যদি এটিএম এ ম্যাথ করতে হয়, তাহলে এইচ রো জি আগে বের করে তারপরে ওটাকে আগে এটিএম এ নিয়ে দেন যোগটোগ করতে হবে। বুঝতে পারতেছি? তো বিশাল গ্যাঞ্জাম। তার চেয়ে বেটার যদি কোনো প্রেশার দেওয়া থাকে এবং প্রেশারটাকে আমরা পেস্কেলে নিয়ে নিব, তারপরে হচ্ছে এইচ রো জি পেস্কেলে যোগ করে দিব, ডান। ঠিক আছে, কোয়েশ্চেন অ্যান্সার পাইছি সবাই? আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন বলো জোরে। T2 কিভাবে আসছে? ও, দিস ওয়ান। আচ্ছা, দেখো এখানে বলছে যে টেম্পারেচার ইনক্রিজেস বাই 1 ডিগ্রি সেলসিয়াস ফর ইচ 5 মিটার অ্যাসেন্ড, উপরে উঠবো, তাহলে প্রতি 5 মিটার উপরে উঠলে 1 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। তার মানে উল্টা করে যদি বলি, যেহেতু আমরা উপরের টেম্পারেচার জানি, উপরেরটা জানি আমরা, তাহলে উপর থেকে নিচেরটা অজানা, তাহলে আমরা উপর থেকে নিচে নামতেছি। নিচ থেকে উপরে উঠলে যদি বাড়ে, উপর থেকে নিচে নামলে কি হবে? কমবে। যাই হোক, বাসায় ধরা গেলে আমাদের দোষ নেই, কোনো কর্তৃপক্ষ দায়ী থাকবে না। চলেন সামনে যাই। এখন কাহিনী হচ্ছে যে উপর থেকে যত নিচের দিকে নামবো, নিচে নামতে নামতে তো টেম্পারেচার কমবে। আচ্ছা, কতটুকু কমে? তাহলে দেখো আমরা কত নিচে আছি, এইচ মিটার নিচে ধরে নিচ্ছি। আচ্ছা, তাহলে প্রতি 5 মিটারের জন্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস কমে, তাহলে 1 মিটারের জন্য 1/5 ডিগ্রি সেলসিয়াস কমবে। অ্যান্ড সো এইচ মিটারের জন্য কত কমবে টোটাল? h/5। তাহলে উপর থেকে নিচে নামলে h/5 ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে। উপরের টেম্পারেচার হলো দিস, তাহলে নিচের টেম্পারেচার কত হবে? দিস। বুঝেছি? ওকে, আর কোনো কোয়েশ্চেন নাই? ভেরি গুড। অ্যান্সার কত আসছে? কেউ সলভ করো নাই এটা? হ্যাঁ, বাসায় গিয়ে এত আইল সেকেন্ড 90
20.26, ওয়াও সুন্দর অ্যান্সার আসছে, 20.26 মিটার। ওকে, ভেরি গুড। এবার 4 নম্বর কোয়েশ্চেনটা পড়ো ভাই, 4 নম্বর। সরি, আমি হচ্ছে এটা ট্রান্সলেট করার মানে আমি হচ্ছে দুইটার ভার্সন পাঠাইছিলাম বাংলা, মানে আই থট একটা বাংলা ভার্সন একটা ইংলিশ ভার্সন, পরে দেখি যে দুইটাই বাংলা আসছে স্যাডলি। আমি নেক্সট দিন ইংলিশটা দিয়ে দিব। ওকে, একটি লোহার সিলিন্ডারে 250 কিলো পেস্কেল এবং 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটি 1 × 10⁻³ কিলো পেস্কেল চাপ সহ্য করতে পারে এবং গলনাঙ্ক 1800, সিলিন্ডারে গলনাঙ্ক দেওয়া আছে 1800 কেলভিন, 1800 কেলভিন। গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট। ওকে, হিলিয়ামের ইংলিশ হিলিয়াম। সিলিন্ডারটির গলনাঙ্ক তাপমাত্রায় গ্যাসের চাপ হবে। চাপ কত হবে? সিলিন্ডারটির গলনাঙ্কের তাপমাত্রায় মানে 1800 কেলভিনে গ্যাসের প্রেশার কত হবে? ইজি। সিলিন্ডারটি কি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে? কোয়েশ্চেনটা দেখছেন, সিলিন্ডারটি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে? বিস্ফোরণ হবে, করে ফেলছো ম্যাথ। আচ্ছা, অলরাইট, তাহলে আবার কোয়েশ্চেনটা সবাই নিজে পড়ছি। একটা শর্ত আছে, শর্ত হচ্ছে দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে সিলিন্ডারটি ফাটবে নাকি গলে যাবে। যদি এমন হয় যে গলনাঙ্ক 1800 কেলভিন দেওয়া আছে, 1800 কেলভিনে যেতে যেতে সিলিন্ডারের যে প্রেশার আছে সেই প্রেশার 10⁻³ কিলো পেস্কেল থেকে বেশি হয়ে গেছে, তাহলে বিস্ফোরিত হবে। আর যদি দেখি না প্রেশার হচ্ছে লিমিট পর্যন্ত পৌঁছায় নাই, বাট টেম্পারেচার 1800 কেলভিন হয়ে গেছে, তার মানে কি হয়ে যাবে? গলে যাবে। বুঝতে পারছেন? ইটস নর্মাল বয়েলস ল প্রবলেম। ঠিক আছে, বয়েলস ল না, ওই যে গে লুসাকের ল প্রবলেম। ভলিউম কনস্ট্যান্ট থাকতেছে, সিলিন্ডার তো, তাহলে ভলিউম কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ভেরি গুড। সো লেটস স্টার্ট সলভিং দিস প্রবলেম। সিলিন্ডারের মধ্যে প্রেশার হচ্ছে নাও P1, এখন প্রেশার হচ্ছে 250 কিলো পেস্কেল, T1 হচ্ছে 300 কেলভিন, T2 হচ্ছে 1800 কেলভিন। তাহলে P2 কত আসে বের করব। জাস্ট একটা জিনিস কম্পেয়ার করলেই চলবে ভাই, 1800তে তো যাচ্ছি আমি, এবং কোয়েশ্চেনেও আছে যে গলনাঙ্কে প্রেশার কত হবে। সো উই নিড টু ক্যালকুলেট প্রেশার অ্যাট দিস টেম্পারেচার। যদি দেখি যে প্রেশার ইজ গ্রেটার দেন দ্য গিভেন ওয়ান, তাহলে ফেটে যাবে, যদি লোয়ার দেন হয় তাহলে গলে যাবে। বুঝছি? চলো সলভ করি। তাহলে P1/T1 = P2/T2, অ্যান্ড দেন P1 হচ্ছে 250 কিলো পেস্কেল, কে রেখে দিলাম, ওই যে আমরা লিখি না মেসেজ দেওয়ার সময়, লাইক 10K, 14K, হিয়ার কামস K। ওকে, আর এখানে হচ্ছে 300 কেলভিন। প্রেশার P2 বের করতে চাই, আর টেম্পারেচার হচ্ছে তখন হয়ে যাবে 1800 কেলভিন। কত আসে বলেন? 1500, 1500 কিলো পেস্কেল, এরকম কিছু। আচ্ছা, দ্যাট ইজ 1.5 into 10 স্কয়ার কিলো পেস্কেল। ও সরি, 3, মাই ব্যাড। এই যে 1 2 3 ঘর বামে আনছি, তাহলে 10⁻³ এইভাবে কেন লিখলাম? কারণ লিমিট যেটা দেওয়া আছে দেখো, বলা হয়েছে যে সর্বোচ্চ 1 × 10⁻³ কিলো পেস্কেল সহ্য করতে পারে। আর আমার যদি 1800তে যাই তখন প্রেশার হয়ে যাবে 1.5 × 10⁻³ কিলো পেস্কেল। তাহলে এই যে প্রেশারটা সেটা ডেফিনেটলি গ্রেটার দেন ইটস লিমিট। এটার যে লিমিট আছে তার থেকে বেশি হয়ে যাচ্ছে। আর লিমিট থেকে যদি বেশি হয়ে যায় তাহলে বিস্ফোরণ হবে না গলে যাবে? বিস্ফোরণ হবে। ঠিক আছে, সো বিস্ফোরিত হবে, বিস্ফোরিত হবে। এই কোয়েশ্চেনটা বুয়েটে আসছিল 2-3 বছর, 4-5 বছর আগে। ওকে, কঠিন বস্তুর আয়তন এগুলো আমরা জানি, উপর সংগ্রহ করা হলো। অলরাইট, কোয়েশ্চেন নাম্বার 7, অ্যানাদার নিউ কনসেপ্ট। ভাইয়া হচ্ছে যেই কনসেপ্টগুলো মানে যত টাইপের কোয়েশ্চেন আসতে পারে আর যতগুলো কনসেপ্ট প্রয়োজন এই পার্টিকুলার কিছু টপিক থেকে, সেগুলো সলভ করে দিয়েছি। ঠিক আছে,
কোয়েশ্চেন নাম্বার 7 একটু পড়ো। ভাইয়া ইংলিশটাও কনভার্ট করে মানে ট্রান্সলেট করে দিচ্ছি, তোমরা আগে একটু শুনো কোয়েশ্চেনটা, নিজেরা পড়তে থাকো আর রাহিব সামনের দিকে তাকাও। ওকে, 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 750 মিলিমিটার মার্কারি চাপে, তাহলে উই হ্যাভ টেম্পারেচার, উই হ্যাভ প্রেশার। 400 সিসি, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, সিএম কিউব। আচ্ছা, হাইড্রোজেন গ্যাস পানির উপর সংগ্রহ করা হলো, কালেক্টেড ফ্রম ওয়াটার সারফেস, কালেক্টেড ফ্রম ওয়াটার সারফেস। এইখানে একটা ঝামেলা আছে, বুঝতেই পারতেছো, রেগুলার ম্যাথের মতো না। তাহলে বলছে প্রমাণ অবস্থায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ অবস্থায় স্ট্যান্ডার্ড কন্ডিশন। তাহলে স্ট্যান্ডার্ড অবস্থায় শুষ্ক গ্যাসের আয়তন ও ভর কত? ফাইন ভলিউম অ্যান্ড ম্যাস অফ ড্রাই গ্যাস অ্যাট স্ট্যান্ডার্ড কন্ডিশন। আচ্ছা, শুরুতে একটু স্ট্যান্ডার্ড কন্ডিশন নিয়ে বলে দেই। স্ট্যান্ডার্ড কন্ডিশন তোমরা জানো, তারপরেও একটু বলি যে দেয়ার আর ফিউ স্ট্যান্ডার্ডস। একটা হচ্ছে এসটিপি, সবচেয়ে বেশি প্রচলিত, যেটা আমরা বলি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আচ্ছা, এই এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস অর 273 কেলভিন, আর প্রেশার 1 atm, 1 atmospheric pressure, that is 101,325 pascal. There's another one, SATP, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ambient temperature and pressure. Yes, good. Ambient temperature and pressure. ঠিক আছে, সো অ্যাম্বিয়েন্ট যেহেতু, তাহলে এইটার টেম্পারেচারটা হচ্ছে আমরা ধরে নেই হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস বা 293 কেলভিন। এনটিপি কত? এনটিপি 25, এটা 25, সরি এটা 25, 98, ঠিক আছে। আর প্রেশার হচ্ছে 1 atm, 1 atm। আরেকটা হচ্ছে এনটিপি, এটাকে আমরা বলি হচ্ছে ন্যাচারাল, আরও অনেকে অনেক কিছু বলে, ন্যাচারাল বলে, আবার আরেকটা আছে নর্মাল বলে অনেকে। সো নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, সো ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এখানে টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস অর 293 কেলভিন, এবং প্রেশার হচ্ছে এগেন 1 অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড নিয়েও আবার ঝামেলা আছে। স্ট্যান্ডার্ড শুড বি স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড নিয়ে অনেক টানাটানি আছে, সো আমরা ওদিকে না যাই। আপাতত আমার দরকার এসটিপি এরটা। আচ্ছা, তো হোয়াট হ্যাপেন্স ওয়েন উই কালেক্ট গ্যাস ফ্রম ওয়াটার সারফেস? যখন পানির সারফেস থেকে আমি গ্যাস কালেক্ট করি, তখন আমাকে ধরেই নিতে হবে যে ওই গ্যাসের সাথে কিছু ওয়াটার ভেপারও আমরা নিয়ে চলে আসছি। তার মানে ওই যে ওই গ্যাসটা, সেটা ড্রাই গ্যাস না, ওটাকে আমরা বলি ওয়েট গ্যাস। ঠিক আছে, তাহলে ড্রাই গ্যাস আর ওয়েট গ্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা ভেজা গ্যাস নেই, মানে জলীয় বাষ্পও চলে আসে, তখন আমরা যে প্রেশারটা বলতেছি 750 মিলিমিটার মার্কারি, এই প্রেশারটা কিন্তু দুইটা গ্যাসের মিলে প্রেশার। আমরা নেক্সট ক্লাসেই পার্শিয়াল প্রেশারের কনসেপ্ট পড়ব। পার্শিয়াল প্রেশারের কনসেপ্টটা হচ্ছে এরকম, জাস্ট কনসেপচুয়ালি যদি বলে দেই ভাইয়া, যে জিনিসটা হচ্ছে এমন, লেটস সে আমার কাছে যদি এইখানে এরকম একটা সিলিন্ডার থাকে, এবং এই সিলিন্ডারের মধ্যে যদি এক টাইপের গ্যাস থাকে, ঠিক আছে, এবং এখন আপাতত প্রেশার হচ্ছে ধরো P1, ঠিক আছে, এবং আমি এটার মধ্যে কি করলাম, আরো অন্য টাইপের গ্যাস দিয়ে দিলাম। দেখো ভলিউম কিন্তু চেঞ্জ হয় নাই, দুইটা গ্যাসেরই ভলিউম কিন্তু কি সেম। আমার পাত্রটা যদি 10 লিটারের হয়, সিলিন্ডারটা যদি 10 লিটার হয়, তাহলে ব্লু গ্যাসের ভলিউমও কত? 10 লিটার। রেড গ্যাসের ভলিউমও কত? 10 লিটার। বাট ব্লু গ্যাসের জন্য প্রেশার ছিল P1, এখন রেড গ্যাস আসার পর রেড গ্যাসের জন্য আলাদা করে একটা যদি প্রেশার থাকে P2, আমরা টোটাল প্রেশার কত পাবো জানো? টোটাল প্রেশার পাই হচ্ছে এই P1 প্লাস P2। অর্থাৎ ব্যাপারটা এরকম, ব্লু গ্যাসটাকে আলাদা করে যদি রাখতাম, তখন যদি প্রেশার দেখাতো P1 সেম কন্ডিশনে, অর্থাৎ সেম ভলিউম, সেম আয়তনের একটা সিলিন্ডারের মধ্যে সেম টেম্পারেচারে আমরা ব্লু গ্যাসটা রাখলাম সেম পরিমাণের, তখন যদি প্রেশার দেখায় P1, ধরো দেখাচ্ছে কত? 2 atm ফর এক্সাম্পল, কত দেখাচ্ছে? 2 atm। এবার ব্লু গ্যাস বের করে আমরা রেড গ্যাস ভরে দিলাম ওটার মধ্যে,
ধরো এখন রেড গ্যাসের জন্য প্রেশার দেখাচ্ছে P2, ধরে নিচ্ছি 3 atm। এবার ব্লু যে পরিমাণে ছিল আর রেড যে পরিমাণে ছিল, দুইটাকে যদি একসাথে সেম সিলিন্ডারের মধ্যে দিয়ে দেই তাহলে টোটাল প্রেশার দেখাবে কত জানো? 5। ঠিক আছে, সো কন্ডিশন সেম থাকলে প্রেশার দেখাবে কত? 5। তাহলে এই যে 5, এটাকে আমরা বলি টোটাল প্রেশার। আর ওই যে আলাদা আলাদা গ্যাসের জন্য যে প্রেশার, এইগুলোকে অর্থাৎ P1 অ্যান্ড P2কে আমরা বলি পার্শিয়াল প্রেশার বা আংশিক চাপ। এই পার্শিয়াল প্রেশার নিয়েই, এই যে বলেই দেই ভাইয়া, পার্শিয়াল প্রেশার থেকেই আমরা যখন কনসেপ্টটা পড়বো, এটা তো জাস্ট একটু আইডিয়া দিলাম, কনসেপ্ট যখন পড়বো তখন আমরা ম্যাথসটা করব, ওগুলো থেকেই সিকিউ আসে পরীক্ষাতে। ঠিক আছে, পার্শিয়াল প্রেশার থেকেই সিকিউ আসে, বুঝতে পারতেছি? সো দ্যাটস অ্যান ইম্পর্টেন্ট থিং। এগুলো এই যে মুখ ভ্যাচকে লাভ নাই আসলে, এগুলো আসে অ্যাডমিশন টেস্টে, এগুলো আসে MCQতে। ঠিক আছে, রিটেনে এই টাইপের প্রবলেম একটু কম আসে। ওই তো বললাম তো, কিছু যখন যেটা ট্রেন্ডিং থাকে। ঠিক আছে, আমরা যখন এইচএসসি লেভেলে ছিলাম তখন ট্রেন্ডিং ছিল হচ্ছে যে পুকুরের নিচের বুদবুদ। ঠিক আছে, তারপরে হচ্ছে ওই যে বেলুনস উপরে উঠে যাচ্ছে, তখন কত তাপমাত্রা ফেটে যাবে, তখন ওগুলো ট্রেন্ডিং ছিল। এখনের ট্রেন্ডিং টপিক হচ্ছে তোমার এই যে পার্শিয়াল প্রেশার। ঠিক আছে, অ্যান্ড আরও একটা ব্যাপার আছে, আমরা পরে পড়বো লেটার ইন দিস চ্যাপ্টার, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ভার্সেস রিয়েল গ্যাস। দোজ আর ইম্পর্টেন্ট। ঠিক আছে, আইডিয়াল গ্যাস রিয়েল গ্যাস থেকে একটা কোয়েশ্চেন থাকবে, আর হচ্ছে পার্শিয়াল প্রেশার থেকে একটা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, পার্শিয়াল প্রেশারের সাথে আবার ওই যে CRMS গ্যাসের ভেলোসিটি, এই রিলেটেড একটা জিনিস ঢুকায় দিবে। আর যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ভার্সেস রিয়েল গ্যাস, ওইটা তো ওইটাই হচ্ছে একটু বর্ণনামূলক কোয়েশ্চেন, বাট এটা আসবেই, মাস্ট। তুমি যদি 5 বছরের এইচএসসি কোয়েশ্চেন দেখো, তাহলে প্রতিবারেই সেম কোয়েশ্চেন আসছে, আইডিয়াল গ্যাস ভার্সেস রিয়েল গ্যাস, এটা কেন হয় না, ওটা কেন হয়, এই টাইপের কোয়েশ্চেন। বুঝতে পারতেছি? একটা গ্রাফ দিয়ে বলে যে এই দুইটা গ্রাফের মধ্যে ডিফারেন্স কি। ডিফারেন্স হচ্ছে একটা আইডিয়াল গ্যাসের গ্রাফ থাকে, একটা রিয়েল গ্যাসের গ্রাফ থাকে। আমরা জাস্ট বলে দিলাম, পরে পড়বো। তাহলে এখানে আমরা কি করছি বলো তো, যখন আমি পানির সারফেস থেকে, ওয়াটার সারফেস থেকে কোনো গ্যাস কালেক্ট করতেছি, আমরা একই সাথে দুইটা জিনিস পিক আপ করতেছি। একটা হচ্ছে ড্রাই গ্যাস, অর্থাৎ জাস্ট দ্যাট গ্যাস, যে গ্যাসটা নিয়ে আমরা কাজ করতেছি, আর তার সাথে আমরা কিছু ওয়াটার ভেপারও কিন্তু তুলে নিয়ে আসি। তাহলে ভেপার যেহেতু গ্যাসিয়াস ফর্মে আছে, ভেপারেরও কি আছে, একটা পার্শিয়াল প্রেশার থাকবে, আর ড্রাই গ্যাসের তো পার্শিয়াল প্রেশার আছেই। তাহলে আমরা এখানে যে 750 মিলিমিটার মার্কারি প্রেশার দেওয়া আছে, এটা আসলে কি ড্রাই গ্যাসের নাকি হচ্ছে ওয়েট গ্যাসের? ওয়েট গ্যাস, তার মানে টোটাল প্রেশার যেটা, সেটা মনে থাকবে। হেয়ার কামস দ্য থিং। এবং দেখো, অ্যাট দ্য এন্ড অফ দিস কোয়েশ্চেন তোমার কিন্তু বলে দিছে যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ হচ্ছে 14.4 মিলিমিটার মার্কারি। তার মানে ওই যে ভেপার প্রেশার কত সেটা দিয়ে দিছে। তাহলে চলো দেখি আমরা এইখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, যেহেতু এইটা একটা স্পেশাল প্রবলেম, এবং স্টার্ট দিয়ে রেখে দাও, বিকজ দিস ইজ এন ইম্পর্টেন্ট কনসেপ্টটা, কনসেপ্ট বোঝাটা ইম্পর্টেন্ট। এখানে যেই টেম্পারেচারস অ্যান্ড প্রেশারসগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখছি। T1 হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 17-এর সাথে 273 যোগ করে দিলে কত হয়? 280 প্লাস 1 290 ক্যালভিন। আচ্ছা, গেল। আর এখানে ভলিউম যেটা দেওয়া আছে V1, সেটা হচ্ছে 400 সেন্টিমিটার কিউব, মানে 400 মিলিলিটার। চাইছে কি আয়তন চাইছে না, রেখে দেই মিলিলিটারে, পরে যদি চেঞ্জ করা লাগে চেঞ্জ করবো না। আচ্ছা, আর প্রেশারের যেটা, এই যে হেয়ার কামস দ্য থিং, প্রেশার আমরা ডিরেক্টলি এখন P1 বলবো না, রাদার আমরা বলবো এখানে প্রেশার অফ ওয়েট গ্যাস, আর্দ্র গ্যাসের প্রেশার দেওয়া আছে আমাদের কাছে, কতজন দিছে? 750 মিলিমিটার মার্কারি। ওকে, এখন এই যে পি ওয়েট, অর্থাৎ ওয়েট গ্যাসের যে প্রেশার, সেটা হচ্ছে পি ড্রাই গ্যাসের প্রেশার প্লাস স্মল এফ। এই স্মল এফ দিয়ে আমরা হচ্ছে ভেপার প্রেশার বুঝাই, বাষ্পচাপ, ভেপার প্রেশার বা জলীয় বাষ্পচাপ, অলরাইট। সো আমার কিন্তু শুধু ড্রাই গ্যাসটাই দরকার, কারণ তোমাকে দেখো জিজ্ঞেস করছে ড্রাই গ্যাসের ভলিউম অ্যান্ড
কি যেন বলছে, আয়তন কত অ্যান্ড ভর কত, এগুলো বলছে। তাহলে শুধু ড্রাই এয়ারটা বের করতে চাইলে ওয়েট গ্যাস থেকে আমাকে ভেপার প্রেশার মাইনাস করতে হবে। এই ওয়েট গ্যাস দেওয়া আছে 750 মিলিমিটার মার্কারি ওয়েট গ্যাসের প্রেশার। না, মাইনাস সেন্স করে পরে কনভার্ট করি, ঠিক আছে আপাতত। অর স্ট্যান্ডার্ড টেম্পারেচারে তো মানে স্ট্যান্ডার্ডে যাইতে বলছে, সো ইয়েস আমার মিলিমিটারে রাখলেও হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওখানে 760 বসাই দিব, ডান। কনভার্ট করার কি দরকার। আর এফ কত দেওয়া আছে জানো বলেন তো? 14.4, 14.4 মিলিমিটার মার্কারি। বলো দেখি ভাইয়াকে কত আসছে। এইটা কত আসে? 735.6 মিলিমিটার মার্কারি। এই তো, দিজ আর দ্য গিভেন কন্ডিশনস, ঠিক আছে। এগুলো হচ্ছে সব গিভেন কন্ডিশনস। আমরা এখান থেকে নাও সলভ করতে চাই। P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। আচ্ছা, সো P2 কত ধরবো? স্ট্যান্ডার্ড প্রেশার, স্ট্যান্ডার্ড মানে 760 মিলিমিটার মার্কারি, মিলিমিটারে রাখছি আর কি, ঠিক আছে। আর আছে কি T2 কত? T2 হচ্ছে বাই দ্য ওয়ে আমরা এরকম আজেইরাভাবে না করে আরো একভাবে করতে পারি অ্যাকচুয়ালি, আমি পরে বলবো না, দেখাই দিছি। সো T2 কত ডিগ্রি সেলসিয়াস বলছে? স্ট্যান্ডার্ড তো, তাহলে 273 কেলভিন। সো প্রেশার ওয়ান আমরা ধরবো দিস ওয়ান, ঠিক আছে। এইটা হচ্ছে P1 ড্রাইয়েরটা, শুধু ড্রাইয়েরটা। তাহলে 735.6, V1 কত? 400, T1 কত? 290। সুন্দর সুন্দর ম্যাথ করাইতেছি, মনোযোগ দিয়ে করবে। দিস V2, T2 কত? 273। তাহলে এই যে V2 কত বের করে ফেলতে পারবো, এত সিসি। অলরাইট, এর পরের পার্টটুকু সবাই নিজে করবেন। ওয়েট বের করতে বলছে, মানে ম্যাস বের করতে বলছে। কি করতে হবে সেটা বলে দিই। এটা কত আসছে বলো? 364.46 সিসি। থ্যাংক ইউ সো মাচ। এখন এখানে এই যে অরিত সামনে ভাইয়া, দেখো ফাইনালি এন্ড আমরা ফর্মুলা বসাবো, যেহেতু ডাব্লিউ বের করতে হবে, ম্যাস বের করতে বলছে না, তাহলে এখন আমাকে বসাতে হবে কিন্তু PV is equals to nRT। এন কি আমরা জানি, PV is equals to nRT and now PV is equals to W by capital MRT। এখান থেকে W বের করব, which is capital M PT by never mind PV by RT। এই যে এটাতে মান বসাবো, P2 বসাবো, V2 বসাবো, T2 বসাবো, ঠিক আছে। and then W যত সেটা বের হয়ে যাবে। বলো, আর এর মান ডিপেন্ড করবে তুমি কোনটাকে কোথায় নিবা, ঠিক আছে। তুমি যদি আর এর মান 8.314 বসাইতে চাই আমরা, এটা এখানে দেখো কোনো কিছু আমাদের সাথে মিলে না, আমরা যেটাতে নিব ওইটাই, ঠিক আছে। তাহলে ধরো আর এর মান আমরা ধরে নিচ্ছি যে 8.314ই বসাবো। যদি এটা বসাই তাহলে এই পি এর মান কত বসাতে হবে জানো? পি এর মান বসাতে হবে, পি এর মান বসাতে হবে 760 তো মিলিমিটার ডিভাইডেড বাই 760 মানে 1 ATM ইন্টু 101,325, মানে এটাই তো 1 ATMই তো বলছে, সো ডিরেক্ট বসাই দিতে পারতাম এত কাহিনী না করে। আর ভি যেটা, ভি কত আসছে? 364.46, তো 364.46 সেন্টিমিটার কিউব আছে বা মিলিলিটারে আছে, আমাকে নিতে হবে মিটার কিউবে। আচ্ছা মিলিলিটারকে 1000 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে লিটার, আর লিটারকে 1000 দিয়ে ভাগ দিলে কি হয়? মিটার কিউব। তার মানে 10⁶ দিয়ে ভাগ করতে হবে, 10⁶ দিয়ে ভাগ করলে আমরা মিটার কিউবে যেতে পারবো। এখানে পেস্কেল, এটা মিটার কিউব, ঠিক আছে। আর ক্যাপিটাল এম কত? কোন গ্যাস বলে দিছে বলো তো ভাইয়াকে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাসের জন্য ক্যাপিটাল এম কত হবে? 2, থ্যাংক ইউ।
1 না বলার জন্য অসংখ্য ধন্যবাদ। সো এম হচ্ছে 2 2 কেন H2 স্টাইলে থাকে তো H2। ওকে, একটু তাড়াতাড়ি করে ক্যালকুলেটর বসায় ক্যাপিটাল এম কত আসে বের করো। মোটামুটি ভাবে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি রিলেটেড যত কঠিন কঠিন প্রবলেম আসতে পারে অ্যান্ড কি বলবো এখানে কম্বাইন গ্যাস লো থেকে যা যা আসতে পারে সেগুলো ডান। একটা জিনিসই আমার খেয়াল রাখতে হবে, এই যে ড্রাই গ্যাস ওয়েট গ্যাসের যে ব্যাপারটা, সেটা যদি বলে পানির উপরিতল থেকে আমি কোনো কিছু কালেক্ট করেছি, তখন আমরা কি করব, এটার থেকে ভেপার প্রেশার মাইনাস করে দিব, ডান। ঠিক আছে, যদি ভেপার প্রেশার দেওয়া না থাকতো ভাইয়া এই ম্যাথ করা যেত না, যদি দেওয়া না থাকতো এই ম্যাথই করতে পারতাম না আমরা। সো ডেফিনেটলি ভেপার প্রেশার দেওয়া থাকতে হবে আর ওটা মাইনাস করে দিব। আচ্ছা, আমরা চলো নেক্সট কনসেপ্টে চলে যাই। নেক্সট কনসেপ্টে তোমরা ছোটকালে একটু একটু পড়ে আসছো, ঠিক আছে? সো হোপফুলি খুব একটা কঠিন লাগবে না। কনসেপ্টের নাম হচ্ছে গ্রাহামস ডিফিউশন ল, গ্রাহামের ব্যাপন সূত্র। R1/R2 √M2/M1, উল্টা। অলরাইট, ভেরি গুড। সো গ্রাহাম সাহেব অ্যাকচুয়ালি ওই যে ডিফিউশন আমরা আগেও পড়ে আসছি। ডিফিউশন জিনিসটা কি? ডিফিউশন হচ্ছে দুইটা শর্ত আছে। ডিফিউশন হওয়ার জন্য দুইটা শর্ত আছে, একটা হচ্ছে ইউনিফর্ম বা সুষমভাবে যদি কোনো কিছু ছড়ায় পড়তে থাকে, কোনো পার্টিকেল যদি সুষমভাবে হায়ার ডেনসিটি থেকে লোয়ার ডেনসিটির দিকে, অর্থাৎ উচ্চ ঘনত্বের জায়গা থেকে নিম্ন ঘনত্বের জায়গায় ছড়ায় পড়তে থাকে, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে হতে হবে। স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস ভাবে, স্পন্টেনিয়াস ভাবে যদি ছড়ায় পড়ে, ওকে, তখন হচ্ছে আমরা জিনিসটাকে ডিফিউশন বা ব্যাপন বলি। এখন ডিফিউশন সলিডের হতে পারে, ডিফিউশন লিকুইডের মধ্যে হয়, ডিফিউশন গ্যাসের মধ্যে হয়, ঠিক আছে? লিকুইডের মধ্যে লিকুইডের হয়, লিকুইডের মধ্যে সলিডের হয়, গ্যাসের মধ্যে গ্যাসের হয়, ঠিক আছে? আবার সলিডের মধ্যে সলিডের মধ্যে লিকুইড, সলিডের মধ্যে গ্যাস, ডিফারেন্ট টাইপস অফ ডিফিউশনস আছে। অ্যান্ড ডিফিউশন তোমার সায়েন্টিফিক্যালি কত ইম্পর্টেন্ট সেটা এখনই তোমাদেরকে আমি বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে? সো বলে সময় নষ্ট করবো না। থ্যাংক ইউ। অলরাইট, সো কয়েকটা এক্সাম্পল তোমরা ছোটকালে তোমাদের বইয়ে দেখে আসছো। যেমন ধরো সলিডে মানে লিকুইডের মধ্যে ডিফিউশন আমরা মোটামুটি অহরহই দেখি। যেমন তুমি যখন হচ্ছে গরম পানির মধ্যে টি ব্যাগ চুবায় দাও, তখন কি হয়, ওই যে তখন তুমি কিছুক্ষণ পরে এসে দেখো না যে তোমার পুরা কাপই হচ্ছে চা হয়ে গেছে, ঠিক আছে? ম্যাজিক্যালি, ম্যাজিক, ঠিক আছে? টি ব্যাগ দিয়ে দিব অ্যান্ড দেন চা হয়ে গেছে, এটাই তো ম্যাজিক, রাইট? সো এই যে ঘটনাটা, এইটা কিন্তু ডিফিউশন। অথবা আমি যদি এই রুমে এখন একটু এয়ার ফ্রেশনার স্প্রে করে দিই এক কোনায়, কিছুক্ষণের মধ্যেই দেখবো যে পুরো রুমের মধ্যেই হচ্ছে ফ্রেগ্রেন্সটা ছড়ায় গেছে। ডিফিউশনটা, এগুলো তো সহজ সিম্পল জিনিসপাতি বললাম। ডিফিউশনটা কতটা ইম্পর্টেন্ট ভাইয়া কয়েকটা ছোটোখাটো এক্সাম্পল দেই, ঠিক আছে? একটু চিন্তা করে দেখো, এই যে মাত্র তোমরা বায়োলজি ক্লাস পড়ে আসছো, আমরা বিভিন্ন ধরনের ট্যাবলেটস খাই না? এই যে ট্যাবলেটের জন্য ডিফিউশন রেট ইজ সুপার ইম্পর্টেন্ট। তুমি দেখছো নাপার কতগুলো ভেরিয়েন্ট পাওয়া যায়, নাপা এক্সট্রা, নাপা র্যাপিড, নাপা আরো কিছু, আরো একটা আছে কি যেন, এক্সটেন্ড কি, নাপা 1ও আছে। ও ঠিক আছে, ও ভালো, সেরা। তাহলে এই যে এতগুলোর মধ্যে ধরো নর্মাল নাপা মানে ভাইয়া জাস্ট দুইটা নিয়ে, আচ্ছা তিনটারই পার্থক্য বলি, ঠিক আছে? আপনারা জানেন সবাই, বাট তারপরেও একটু বলি, আমি জানি, এটা জানাইতেছি আর কি তোমাদেরকে। সো নর্মাল নাপা আর নাপা র্যাপিডের মধ্যে পার্থক্য কি? সো ইয়েস, একটা ডিফিউশন হয় স্লোলি। সো তোমার যদি জ্বর থাকে, অ্যান্ড এটা ইউজুয়ালি ধরো বাচ্চা কাউকে খাওয়াবা, ঠিক আছে? সো ওর তো বডিতে অ্যাডজাস্ট করতে হবে জিনিসটা, এই জন্য এটা স্লোলি হচ্ছে ডিসিপেট করে। তাহলে এখানে ব্যাপন হার ওটার স্লো হবে, রক্তে কম ছড়াবে। ফার্স্টে তো পেটে যাবে, পেটে গিয়ে ওটা হচ্ছে ওই যে কাহিনী হবে অনেক কিছু, ঠিক আছে? যে জুস মুস বের করবে, তারপরে হচ্ছে ওটা, অ্যান্ড দেন তারপরে হচ্ছে ওটা অ্যাবজর্বড হবে বডিতে অ্যাবজর্ব হওয়ার পরেও কিন্তু ব্লাডের মধ্যে আবার ডিফিউশনের কাহিনী আছে, ঠিক আছে? সো এইটা একটা ব্যাপার। র্যাপিডটা তাহলে নামটা শুনেই বুঝতে পারতেছে এটা তাড়াতাড়ি ডিফিউশন হবে, তাড়াতাড়ি ব্লাডের মধ্যে মিশে যাবে, তাড়াতাড়ি তোমার বডিতে ফ্লো করা শুরু করবে। এক্সট্রা যেটা খাই সেটার মধ্যে ওই যে এক্সট্রা কি থাকে পড়ে দেখছো কখনো? এক্সট্রা ক্যাফেইন থাকে,
ঠিক আছে? সো এক্সট্রা কি থাকে? ক্যাফেইন। ক্যাফেইনটা তোমার বডিতে আসলে কি ইফেক্ট ফেলে? সো ক্যাফেইন হচ্ছে তোমার ব্লাডের সাথে মিশে গিয়ে তোমার যে ব্লাড ভেসেলসগুলো আছে সেই ভেসেলসগুলোকে একটু এক্সপ্যান্ড করে দেয়। ঠিক আছে, মানে যেই নালীগুলোর ভেতর দিয়ে ব্লাড ফ্লো করে ওই নালীগুলোকে একটু প্রশস্ত করে একটু। এখন নর্মাল তোমার হাতের ভেইনস প্রশস্ত করে তোমার কোনো লাভ নাই, বাট তোমার ব্রেইনের যে চিকন চিকন ভেইনসগুলো আছে সেগুলো যখন একটু এক্সপ্যান্ড করে তখন ব্রেইনে অনেক বেশি পরিমাণে হচ্ছে ব্লাড ফ্লো করতে থাকে। ঠিক আছে, সো এই যে স্ট্রেস যেটা বলি, সো স্ট্রেস মানে হচ্ছে ব্রেইনের মধ্যে অনেকক্ষণ ধরে তুমি ব্রেইনটাকে অনেক বেশি কাজ করাইছো, সো ওটা ব্লাড ফ্লো হইতে হইতে ও একদম মানে কাইন্ডা লাইক স্ট্রেসড হয়ে গেছে, বুঝছেন? সো যখন হচ্ছে তোমার ক্যাফেইনটা ঢোকে তখন হচ্ছে ওই যে ব্লাড ভেসেলগুলো রিল্যাক্সড হয়ে যায় অ্যান্ড ফুলে যায়, বেশি বেশি অক্সিজেন পাও, তো তোমার ব্রেইনও তখন কি হয়ে যায়? বেসিক্যালি রিল্যাক্সড হয়ে যায়। এটা হচ্ছে ফিজিক্যালি যেই কাজ করে। কিছু আবার কেমিক্যাল কাহিনীও আছে, ওই কিছু হয়তো মানে কিছু জুস টুস আবার টিলিজ করায় হয়তো, বা হুইচ ব্রিংস লাইক স্ট্রেস ফ্রিনেস বা এরকম কাহিনী। তো এই জন্য হেয়ার কামস দ্য থিং, ক্যাফেইন কিন্তু ঘুম তাড়ায় না, ক্যাফেইন স্ট্রেস রিলিফ করে। ঠিক আছে, হ্যাঁ, এই স্ট্রেস রিলিভ করার ব্যাপারটা ক্যান হ্যাভ ডিফারেন্ট ইফেক্ট অন ডিফারেন্ট পিপল। যেমন হচ্ছে অনেকের কাছে স্ট্রেস রিলিভ হলে ঘুম ধরে যায়, নাইস, নাও আই এম ফিলিং কমফোর্টেবল অ্যান্ড স্ট্রেস ফ্রি, আই ক্যান স্লিপ নাও। অর অনেকের জন্য হচ্ছে ওই যে স্ট্রেসটা, যেটা স্ট্রেস বা টায়ার্ডনেসটা চলে গেলে ওই যে কাজ করার একটা নতুন এনার্জি পায়। অলরাইট গাইজ, সো আরেকটা, এটা তো একটা জাস্ট হচ্ছে মানুষের বডিতে ব্যাপনের ইফেক্ট বললাম। এবার আসো আমাদের অন্য কোথাও কি ব্যাপনের কোনো ইফেক্ট আছে কিনা। ভাই তুমি জানো যে এই যে এসিটা যে ডিজাইন করছে, এসিটা ডিজাইন করার সময় ব্যাপনের কথা মাথায় রেখে তারপর ডিজাইন করছে, যে কতটুকু ছড়াবে, কত দূরে ছড়াবে এবং কিভাবে করে ছড়াবে। ঠিক আছে, অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা বলবো বাট তোমরা বুঝবা না, অনেকের মাথার উপর দিয়ে যাবে, বাট স্টিল আমি বলেই যাই, সেটা হচ্ছে গাড়ির মধ্যে, এই যে গাড়ি, আমরা যে গাড়ি চিনি, গাড়ির মধ্যে ইঞ্জিন থাকে, ইঞ্জিনটা কিভাবে কাজ করে, ইঞ্জিনের মধ্যে হচ্ছে বেসিক্যালি পিস্টন থাকে। ঠিক আছে, এরকম পিস্টন থাকে, মানে সিলিন্ডার থাকে, সিলিন্ডারের মধ্যে হচ্ছে পিস্টন থাকে, জাস্ট লাইক দিস, এরকম ফিট করা, অ্যান্ড ভেতরে হচ্ছে কম্বাসশন হয়। তাহলে পিস্টনটা হচ্ছে উপরে যায়, উপরে উঠে গ্যাসগুলোকে কম্প্রেস করার পর ওখানে স্পার্ক করে দেয়, অ্যান্ড দেন এখান থেকে ব্লাস্ট হয়ে নিচের দিকে ধাক্কা দেয়। এই যে হিয়ার কামস দ্য পাওয়ার, অ্যান্ড দেন রোটেটিং সিস্টেম থাকে যেন ওই যে নিচে এসে তারপর ঘুরে আবার উপরের দিকে ওঠে। অ্যান্ড হিয়ার কামস দ্য থিং, যে ওই যে তোমার কি কাকে মানে কম্প্রেস করতেছে? বাতাসকে। ওই বাতাসের সাথে আবার ওই যে ফুয়েল একটু মিক্স করে দেয়, বুঝতে পারছেন? তাহলে এই যে এখানে বাতাসও স্প্রে করে একদিক থেকে, ফুয়েল স্প্রে করে আরেক দিক থেকে, অনেকগুলো ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন থাকে। ঠিক আছে, দেখবো উপরে লেখা থাকে DIE, ওগুলো হচ্ছে ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন। ওকে, তো ডিরেক্টলি হচ্ছে তোমার কি করে, ইনজেক্ট করে দেয় ইনটু দ্য সিলিন্ডার, বুঝতে পারতেছি। আবার অনেকগুলোতে কি করে, ওই যে আগেই হচ্ছে বাতাসের সাথে ফুয়েলটা মিক্স করে তারপরে হচ্ছে সিলিন্ডারের ভেতরে ঢুকায়। এনিওয়েজ, এই যে বাতাসের সাথে ফুয়েলটা কত ভালো মিক্স হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে তোমার ইঞ্জিনের এফিসিয়েন্সি কত। ঠিক আছে, যদি কম মানে বার্ন না হয়, তেমন ভালো করে মিক্স না হয়, তখন কি হবে জানো, খালি তেলই পুড়বে, মানে তেল যাইতে থাকবে, বাট তুমি পাওয়ার তত পাবা না, বুঝতে পারতেছো? তাহলে ভালো করে মিক্স হওয়ার জন্য, যে মিক্স হওয়ার প্রসেসটার নামই কি? ডিফিউশন। তো তখন ওই একদম লিটারালি মলিকিউলার লেভেলে চিন্তা ভাবনা করতে হয় যে কত মানে মাইক্রো সেকেন্ডে জিনিসগুলো মিক্স হবে, অ্যান্ড দেন তারপরে এটার থেকে ওই চেম্বারের মধ্যে ঢুকবে, অ্যান্ড তারপরে হচ্ছে ব্লাস্ট হবে, বুঝতে পারতেছেন? সো এভরিথিং ইজ ক্যালকুলেটেড। এনিওয়েজ, এবার চলেন আমরা গ্রাহামস ডিফিউশন লতে অ্যাকচুয়ালি কি বললো সেটাতে যাই। গ্রাহামস ডিফিউশন ল অনলি ওয়ার্কস ফর গ্যাস। কার জন্য কাজ করবে? গ্যাসের জন্য। যে লিকুইডের ডিফিউশনের কথা বললাম, ডাজন্ট ওয়ার্ক। গ্রাহামের ডিফিউশন ল কাজ করবে না ওইরকম ভাবে। আবার হচ্ছে সলিডের ডিফিউশন তো পুরো কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে কাজ করে। ইউ ক্যান স্টিল আস্ক যে ভাই সলিডের ডিফিউশন কিভাবে কাজ করে। ভাই সলিডের ডিফিউশন কিভাবে কাজ করে সেটা হলো পরে বলবো না, আরেকদিন। চলেন আমরা সেই গ্রাহামস লটা বলি। এখন দেখো ডিফিউশন মানে কি? ডিফিউশন মানে হচ্ছে এইরকম, ধরো ভাইয়া হচ্ছে একটা সিলিন্ডার নিলাম, এই সিলিন্ডার নিয়ে এই পাশে থেকে একটা গ্যাস অথবা কিছু একটা ছড়াইতে দিয়ে দিলাম, এবং এখানে তাহলে কনসেন্ট্রেশন বেশি।
এখান থেকে জিনিসগুলো এভাবে করে সামনের দিকে আস্তে আস্তে করে ছড়ায় পড়তে থাকবে। এই যে এটাই তো খুব সিম্পল ভাষা, এটাই হচ্ছে ডিফিউশন। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি এই যে ডিফিউজ হয়েছে কতটুকু, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত ধরে নিচ্ছি ভি ভলিউম ডিফিউজড হয়েছে বা ব্যাপন হয়েছে, ঠিক আছে? ভি নাও ধরে লেটস কল ইট ডিভি, ডিভি পরিমাণ ব্যাপন হয়েছে। ওকে, লেটস স্লো ডাউন। ডিভি কি? ডিভি হচ্ছে কত লিটার গ্যাস ছড়ালো বা কত মিলিলিটার গ্যাস ছড়াইলো, সেটা বুঝতে পারতেছি। হ্যাঁ, কতটুকু পর্যন্ত ছড়ালো, আর এটা হওয়ার জন্য টাইম লাগবে কত? ডিটি। তাহলে আমরা রেট অফ ডিফিউশন বা ব্যাপন হার, এই ব্যাপন হার বলতে কি বুঝাইতে পারি? ডিভি বাই ডিটি। এই রেট অফ ডিফিউশনকে লেটস কল ইট স্মল আর, ডিভি বাই ডিটি। গ্রাহাম সাহেব বলে গেছে যে আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ডেন্সিটি অফ গ্যাস। রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ ডেন্সিটি অফ গ্যাস। ব্যাপনের হার গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে ডিফিউশনস ল নেক্সট ক্লাসে আমরা কমপ্লিট করে ফেলবো। আল্লাহ হাফেজ।